ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল 4 দেশি প্রতিষ্ঠান। বিদেশিদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমার আভাস এডিবির। কর ছাড় না দিতে আইএমএফের অনুরোধ। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে গভর্নরের হুঁশিয়ারি। নির্বাচন কবে জানতে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ। সংবিধান সংস্কারে দলীয় অবস্থানের ভুল ব্যাখ্যার অভিযোগ। হঠাৎ দুদকে হাসনাত সার্জিস। মুজিব বর্ষ পালন ও মুরাল নির্মাণে হাসিনা রেহানার বিরুদ্ধে 4,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি। কিছু অভিযোগ দিতে আসছিল। না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল। রিসিভ করছে অভিযোগ, এখন ফিডব্যাক তো আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। এবং বিপিএল এর পর ডিপিএল ও পারিশ্রমিক কেলেঙ্কারি। পাওনা না পেয়ে অনুশীলন বর্জন পার্টেক্সের, ম্যাচ বর্জনের হুঁশিয়ারি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। বাংলাদেশে বিদেশি বড় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় শুধু নিজের ব্যবসার জন্যই নয়, বরং বিশ্বকে পরিবর্তন করতে বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বানও জানান তিনি। এদিকে বিনিয়োগ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় দেশীয় 4টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। অর্থনৈতিক দ্বার উন্মোচনের এক নতুন লক্ষ্যে বাংলাদেশ গত কয়েক দশকে বিদেশি বিনিয়োগে যে ভাটা পড়েছিল, সেখান থেকে উত্তরণের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তনের আশায় 4 দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলন। তৃতীয় দিনে এসে উদ্বোধনী বক্তব্যে বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানির সামনে বাংলাদেশকে উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই ৭৪-এর দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। বলেন, নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ এখন বৈশ্বিক নাম। 74 is a year that we cannot forget. People died of hunger, a famine throughout the country. 1.5 million people died. বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ এবং ধারণার কথা তুলে ধরে বিদেশি বড় বড় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিনিয়োগকারীরা তাদের ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বকে পরিবর্তন করে দিতে পারেন। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. এ সময় চাকরি প্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, no labor. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. বক্তব্যের পর বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 4টি প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন সরকার প্রধান। এছাড়া বাংলাদেশের বাণিজ্যে অবদান রাখায় কোরিয়ান ব্যবসায়ী হি হাক সুনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের পুরো আয়োজন সম্প্রচার করা হয় ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে। এর মধ্য দিয়ে বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো স্টারলিংকের। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, বিনিয়োগ সম্মেলনের এই প্রচেষ্টায় সেই মেঘ অনেকটা কাটতে সক্ষম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানিকে বিনিয়োগে আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্বপ্ন দেখালেন ইতিবাচক এক বাংলাদেশের, তুলে ধরলেন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা। সেই সাথে স্টারলিংকের যে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো তার চূড়ান্ত ফলাফলের মাধ্যমে নতুন এক অধ্যায়ের উন্মোচনের অপেক্ষায় বাংলাদেশ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি কমবে বলে আভাস দিয়েছে এডিবি, আর এ বছর মূল্যস্ফীতি দাঁড়াতে পারে 10.2%, যা 2026 সালে কমে 8% নামতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার এশিয়ার দেশগুলোর উন্নয়নের সামগ্রিক চিত্র নিয়ে প্রকাশিত প্রতিবেদনে কথা জানায় তারা। অন্যদিকে এনবিআরকে আগামী জুনের মধ্যে জিডিপির তুলনায় রাজস্ব আদায়ে 7.9% লক্ষ্য পূরণের শর্ত দিয়েছে আইএমএফ। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। আমদানি ও বিদেশি ঋণের দায় পরিশোধ এবং রিজার্ভ ঘাটতি মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 470 কোটি ডলারের ঋণ অনুমোদন পায় বাংলাদেশ, যার ইতিমধ্যে 3 কিস্তিতে পাওয়া গেছে 231 কোটি ডলার। বাকি 239 কোটি ডলারের চতুর্থ ও পঞ্চম কিস্তি আগামী জুন মাসে পাওয়ার কথা রয়েছে। তবে এজন্য বেশ কিছু শর্ত মানতে হবে। এর আগে 3 কিস্তি পর্যন্ত বেশিরভাগ শর্ত পূরণ হলেও বাকি থাকে রাজস্ব আদায়ের লক্ষ্য। পতিত আওয়ামী সরকারের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও লুটপাটের কারণে বাজেটের বড় ঘাটতি পূরণ করা হতো দেশি বিদেশি ঋণের মাধ্যমে, যেখানে বছর বছর বাজেট ও জিডিপির আকার বাড়লেও এর তুলনায় অনেকটাই কম রয়েছে রাজস্ব আদায়। সবশেষ এ হার দাঁড়িয়েছে 7.4%। এতে প্রতি অর্থ বছরে রাজস্ব আদায় কম হয় লাখ কোটি টাকার বেশি। তাই এবার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে আগামী জুনের মধ্যে জিডিপির তুলনায় 7.9% রাজস্ব আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। বুধবার এনবিআরের সাথে আলোচনায় এমনটি জানিয়েছে আইএমএফ। আলোচনায় 2025-এর জুনে যে সকল কর সুবিধার মেয়াদ শেষ হবে সেগুলো আর না বাড়ানোর শর্ত দিয়েছে আইএমএফ। এছাড়া অন্যান্য যেসব কর সুবিধা রয়েছে সেগুলো ধীরে ধীরে তুলে দেওয়ার পরামর্শ দেয় তারা। সেই সাথে আগামী বাজেটে অপ্রদর্শিত সম্পদ সাদা করার সুযোগ বাতিল করতে বলেছে আইএমএফ। এদিকে চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.9% হবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আগামী অর্থ বছরে যা বেড়ে হতে পারে 5.1%, আর 2025 সালে মূল্যস্ফীতি বেড়ে হতে পারে 10.2%, যা 2026 সালে 8% ঘরে নামবে বলে আউটলুকে পূর্বাভাস দিয়েছে এডিবি। পাল্টা শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্বল্প মেয়াদের সমাধান হতে পারে, তবে দেশের রফতানিতে পণ্যের বৈচিত্র্যকরণের দিকে বাংলাদেশকে এগোতে হবে বলে মনে করে এডিবির কান্ট্রি ডিরেক্টর। So given this, the tariffs are expected to adversely impact export earnings, which has been highlighted by our country economist during his presentation. Furthermore, if these tariffs unleash an economic downturn, not only in the US, but also other exporting markets, particularly EU, then the potential decrease in export demand could also negatively impact economic growth. অপরদিকে ব্যাংক খাতে বিতরণ করা ঋণের 30%ই খেলাপিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে গভর্নর। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিপুল অর্থ পাচারই এর কারণ। We have to reach out to that standard. গভর্নর বলেন, অর্থ পাচারকারীদের জীবন দুর্বিষহ করে তোলা হবে, যাতে বিদেশে চিন্তামুক্ত থাকতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। Which will address the governance, constitution of boards, the quality of boards, fit and proper test for the board members, and so on. It's not simply ownership and so on that will guide the process. There has to be other criteria. Independent directors, their quality, their number and proportion, all of those issues will become part of that, in line with international best practice. এদিকে বিনিয়োগ বৃদ্ধিতে ঋণ খেলাপি কমিয়ে আনা, বাণিজ্য বাধা দূর করা সহ ব্যাংক খাতের নানা সংস্কার জরুরি বলে জানায় বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক ঝড়ে বিপাকে পড়তে শুরু করেছেন খোদ মার্কিনিরাই। হুমড়ি খেয়ে কিনছেন নিত্যপণ্য। ব্যবসা টিকে থাকবে কিনা সেই আশঙ্কায় দিন পার করছে মেক্সিকো, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা বলছেন, শুল্কারোপের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কয়েক দিনেই যে প্রভাব পড়েছে তা আবারও মনে করিয়ে দিয়েছে বিশ্বমন্দার কথা। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম।
ডোনাল্ড ট্রাম্পের পাগলামি যেন শনি ডেকে আনছে সাধারণ মার্কিনদের ওপর। নজিরবিহীন শুল্ক ঝড়ে ওলটপালট করে দিচ্ছেন মার্কিন বাণিজ্য পরিস্থিতি। ট্রাম্পের এমন শুল্ক নীতির চক্করে পড়ে নিত্যপণ্যের দর বাড়বে এমন আশঙ্কায় দোকানপাটে হুমড়ি খেয়ে পড়েছেন মার্কিনরা। মূল্যস্ফীতি আর মন্দা আতঙ্কে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে মজুত করছেন তারা। Kind of looked through and thought, what are the things that need replacing? What are the items that are going to cost a lot? And one of those things was electronics. So we ended up buying some electronics that we work really hard for everything we work for, and then just to come over here and obviously have to adjust certain things to get. 2024 সালে ভিয়েতনামের কাছ থেকে 13,000 কোটি ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কারখানা কর্মীরা বলছেন পারস্পরিক শুল্কারোপে দেশের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। 13,000 কিলোমিটার দূরে সুদূর যুক্তরাষ্ট্রের গ্রাহকদের পকেটেও পড়বে সেই প্রভাব। với Việt Nam mình là 46% thì em nghĩ là chắc chắn nó cũng sẽ khó khăn rồi vì cắt giảm bớt mọi thứ đi là mình sẽ giảm các thứ về đầu cả và đồng lương cũng giảm. যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যগুলোর শীর্ষে রয়েছে কম্পিউটার যন্ত্রাংশ, গাড়ি, জীবাশ্ম জ্বালানি, জ্বালানি তেল, মূল্যবান ধাতু সহ আরও অনেক পণ্য। এর মধ্যে 2024 সালে মেক্সিকো থেকে 7,800 কোটি ডলারের গাড়ি আমদানি করেছে যুক্তরাষ্ট্র। লোকসান হলেও বেশিরভাগ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মেক্সিকো থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার বিপক্ষে। CEOs que se llaman los gerentes globales de varias de las automotrices para conocer qué es lo que están pensando a futuro con relación a nuestro país. La mayoría de ellos nos han dicho বিশ্লেষকরা বলছেন পারস্পরিক শুল্কারোপে বিশ্ব অর্থনীতিতে যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প সেই ভার বইতে হবে যুক্তরাষ্ট্রকেও। অচল হয়ে পড়তে পারে মার্কিন অর্থনীতি। শুল্কারোপের কয়েকদিনের মধ্যেই যে আশঙ্কা স্পষ্ট হয়ে উঠছে। See anything on this type of scale, and even that may not be quite the same. This is going to go down as one of the most egregious self-inflicted wounds and unforced errors that we have ever made as a nation in any area. সাবেক কূটনীতিকরা বলছেন বিশ্বের অর্থনৈতিক গতি প্রকৃতি অস্থিতিশীল করতেই এতগুলো দেশের উপর অস্বাভাবিক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই শুল্ক পুরো বিশ্বে মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, ফলে ঝুঁকিতে পড়বে খোদ মার্কিনরাই। যদিও যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর বলছে ট্রাম্পের পুরো মেয়াদে শুল্কারোপ মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ 1 লাখ কোটি ডলারের ওপরে বাণিজ্য ঘাটতি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো, জাপান, চীন আর দক্ষিণ কোরিয়া। বাণিজ্যিক অংশীদার সব দেশের ওপর সর্বনিম্ন 10% থেকে 60টিরও বেশি দেশের ওপর পারস্পরিক শুল্কারোপ কার্যকর হয়েছে বুধবার থেকে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। দ্রুত নির্বাচনী রোডম্যাপের জন্য 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরতে চায় বিএনপি। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও কথা বলেন এই রাজনীতিবিদ। বিস্তারিত সিফাত শাহরের প্রতিবেদনে। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন চায় বিএনপি। অন্যদিকে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য বিবৃতিতে ডিসেম্বরের নির্বাচন আয়োজন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় চেয়েছে বিএনপি। এখন টিভি নিশ্চিত হয় আগামী 16 এপ্রিল দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় পেয়েছে দলটি, যেখানে ডিসেম্বরের নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। যেহেতু বিভিন্ন বিষয়ে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। এদিন সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে যে সংবিধান সেটি বহালের কথা বলছে দলটি। তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি তারা। একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা,
সেইটা আমরা বহাল করা হোক সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। সেই সাথে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশকৃত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের বিরোধিতাও করছে বিএনপি। বিশেষ করে এনসিসির সিদ্ধান্তক্রমে জরুরি অবস্থা ঘোষণার পক্ষেও নয় দলটি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে, এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির দলীয় অবস্থানের ভুল ব্যাখ্যা দিচ্ছে অনেকেই। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের যে কোনো মূল্যে ভোটের আওতায় আনা হবে। এতে 3টি পদ্ধতি নিয়ে যাচাই বাছাই চলছে। এজন্য দেশসেরা প্রযুক্তিবিদের পরামর্শ নেবে ইসি। সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্রিফিং করেন। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের বড় ভূমিকা রয়েছে। সবশেষ মার্চ মাসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স আসে। 5 আগস্ট সরকার পতনেও এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ চালক ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ করায় চাকরি হারাতে হয়েছে অনেককেই, ফিরতে হয়েছে দেশে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটারের ভোটিং পদ্ধতি নির্ধারণে কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। বুধবার গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এবার প্রবাসী বাংলাদেশিদের যে কোনো মূল্যে ভোটের আওতায় আনা হবে। এতে কয়েকটি পদ্ধতি যাচাই বাছাই চলছে। সব মিলিয়ে বাস্তবায়নযোগ্য হলে প্রক্সি ভোট নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। ইলেকশন কমিশন পাচ্ছে আমরা প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন, যেটা দিয়ে আমরা বড় পরিসরে করতে পারবো। প্রক্সি ভোটের পক্ষেও এসছে, বিপক্ষেও এসছে। কোন একটা প্রতিষ্ঠান প্রক্সি ভোটকে নাম্বার 1 হিসেবে কালকে সাজেস্ট করেছে। প্রাথমিক অবস্থায় কমিশন 178টি গণতান্ত্রিক দেশ নিয়ে জরিপ করে। প্রবাসীদের ভোটের সুযোগ থাকা এমন অন্তত 115টি দেশ নিয়ে গবেষণা করা হয়। আমরা দেখেছি পৃথিবীতে প্রায় 25টা বা তারও ততোধিক দেশ প্রক্সি ভোট করছে, এবং এক একজন, যেমন কারোর জন্য হয়তো শুধুমাত্র পেশেন্ট বা যারা হসপিটালে আছে বা ডিসেবল বা ওল্ড এজ যাদের, তাদের জন্য আছে। সবার জন্য উন্মুক্ত 2-1টা দেশের নাম বলি। ফ্রান্স, তারা সব যে কোনো নাগরিক প্রক্সি ভোট দিতে পারে। নেদারল্যান্ডস, যে কোনো নাগরিক প্রক্সি ভোট দিতে পারে। সুইজারল্যান্ড, ইউকে। কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তা সহ অন্তত 80 জন অংশ নেয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ঈদ উদযাপন শেষে এখনও ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মহাসড়ক হয়ে রাজধানীতে ফিরছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক সহ বিভিন্ন মোড় ও বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় রয়েছে। বুধবার সকাল থেকে সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে ছিল কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড়। বাসে বাড়তি ভাড়ার কারণে অনেকেই দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নিরুপায় হয়ে অনেকেই পণ্যবাহী ট্রাকে কর্মস্থলে ফিরছেন। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন সংকটের স্বাভাবিক সময়ের থেকে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। বুধবার দুপুরে হঠাৎ করেই দুদকে হাজির হন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। প্রায় 2 ঘন্টা দুদকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন তারা। পরে দুদক কার্যালয় থেকে বের হলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, গোপনীয় বিষয় বলে দিলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে। পরে সার্জিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন, আবার অনেকে হয়রানির শিকারও হয়েছেন। আগামীতে যেন তা না হয় সেটি সবার প্রত্যাশা। অন্যদিকে একই দিন শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়, মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুদক।
আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ, এখন ফিডব্যাক তো আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়, ভালো মানুষগুলোকে আবার অস্বস্তিতে ফেলতে চায়, কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায়, এইগুলো তো আমরা আর চাই না। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি, আমরা সেই ফলো আপগুলো এখান থেকে নেব। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে অপর এক মামলায় সাবেক আইজিপি সহ পুলিশের 3 শীর্ষ কর্মকর্তাকে 1 দিন করে রিমান্ড দিয়েছে ট্রাইব্যুনাল। মশির অনিকের প্রতিবেদন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ। উত্তাল সেই সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিহত হন পুলিশের গুলিতে। এই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। গত 2রা মার্চ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বুধবার সকালে সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। পরে ট্রাইব্যুনাল তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছেন। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার অভিযোগে বর্তমানে মোট 23টি মামলা রয়েছে। প্রসিকিউশন জানায় 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মশিউর অনিক, এখন, ঢাকা। পহেলা বৈশাখে চারুকলার শোভাযাত্রায় বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে। ফিলিস্তিনিদের জন্য থাকছে বিশেষ উপস্থাপনা। মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট এবং সন্ধ্যায় চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবারের পহেলা বৈশাখে শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বার নেতৃত্বে ব্যান্ড দল এবং সাইমোমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে 12টি জেলায় হবে সাধু মেলা। সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে কনসার্ট, পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকবে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবারের শোভাযাত্রার রং ও থিমেও থাকবে নতুনত্ব। পাশাপাশি রমনায় ছায়ানট এবং রবীন্দ্র সরোবরে সুরের ধারা আয়োজন করবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি, শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। এবার ঈদযাত্রায় 340টি দুর্ঘটনায় 350-রও বেশি নিহত হয়েছে, আহত 8 শতাধিক। এর মধ্যে অর্ধেকই মোটরসাইকেল দুর্ঘটনায়। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবারের ঈদযাত্রা বিগত বছরগুলোর তুলনায় স্বস্তিদায়ক ছিল। সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। বিস্তারিত মেহরিন অ্যানির প্রতিবেদনে।
প্রতি বছর ঈদে পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে যায় লাখো মানুষ। তবে যাত্রাপথে সড়ক দুর্ঘটনায় এই আনন্দ পরিণত হয় বিষাদে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের পরদিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। একই পরিবারে নিহত হয়েছে 5 জন। এর মধ্য দিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে ওই পরিবারটি। কেবল কক্সবাজারের লোহাগড়া নয়, ঈদের আগে মামাবাড়িতে ঈদ উপহার দিতে গিয়ে মারা গেছে 3 ভাই। বরগুনার এই দুর্ঘটনায় মোটরসাইকেলকে চাপা দেয় একটি বাস। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবারের ঈদ যাত্রায় সড়ক মহাসড়কেই 315টি দুর্ঘটনায় 322 জন নিহত ও 826 জন আহত হয়েছে। উদ্বেগজনক হারে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। এবারের ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার 42.85%। তবে বিগত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে 21.5%। পবিত্র ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে, 826 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 21টি ছোট বড় দুর্ঘটনায় 20 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল বলে দাবি করে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সড়কে দক্ষ চালক গড়ে তোলা, উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম এবং দুর্নীতি এবং মালিক সমিতির প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি। ঈদযাত্রা বিগত বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবছরের মতো সড়কে আইন শৃঙ্খলা বাহিনী সরব থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ সমাবেশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ইসরায়েল বিরোধী নানা প্লেকার্ড নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। এ সময় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের উস্কানিতে ফিলিস্তিনে এমন বর্বরোচিত হামলা করেছে ইসরায়েল, এমনকি এই হামলায় মুসলিম দেশগুলো নীরব থাকায় তাদের সমালোচনা করেন শিক্ষার্থীরা। এছাড়া আহ্বান জানানো হয় ইসরায়েলি পণ্য বয়কটের। বিক্ষোভে গাজায় নিহত শিশুদের প্রতীকী নিথর দেহ প্রদর্শন করা হয়। গাজার সহ পৃথিবীর প্রতিটি কর্নারের নিপীড়িত নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানিয়ে আজকে আমাদের ব্র্যাকের এই শিক্ষার্থীদের অবস্থান। এটা ধর্মের লড়াই, এটা মানবতার লড়াই অবশ্যই, এটা জিওগ্রাফিক্যাল লড়াই অবশ্যই, এটা মাটির লড়াই অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা এটা বিশ্বাসের লড়াই। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল এরা ওয়ার্ল্ডের লিডাররা সেটা তারা টু স্টেট সলিউশনে যাইতে চাচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাচ্ছে। আমরা কোনোভাবে এটা মানব না। কোনোভাবেই গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করছে না ইসরায়েল। মঙ্গলবারও আইডিএফের হামলায় নতুন করে প্রাণ গেছে 26 জন ফিলিস্তিনির। গাজার নিরাপদ এলাকা খ্যাত আল মাউসিতে ইসরায়েলি বাহিনীর হামলায় বন্ধ হয়ে গেছে একটি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র। খান ইউনুসে দাতব্য সংস্থায় বোমা হামলা করেছে আইডিএফ। জাতিসংঘ বলছে, গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণের ইসরায়েলের প্রস্তাব মানা হবে না। ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে কায়রোতে বিক্ষোভ করেছে মিশরের সাধারণ মানুষ। অবরুদ্ধ পশ্চিম তীরেও চলছে দখলদারদের আগ্রাসন। এমন অবস্থায় দেশে ফিরে বুধবার আদালতে হাজিরা দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল 4 দেশি প্রতিষ্ঠান। বিদেশিদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি কমার আভাস এডিবির। কর ছাড় না দিতে আইএমএফের অনুরোধ। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে গভর্নরের হুঁশিয়ারি।
নির্বাচন কবে জানতে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ, সংবিধান সংস্কারে দলীয় অবস্থানের ভুল ব্যাখ্যার অভিযোগ। হঠাৎ দুদকে হাসান সার্জিস, মুজিব বর্ষ পালনে ও মুরাল নির্মাণে হাসিনা রেহানার বিরুদ্ধে 4,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি। কিছু অভিযোগ দিতে আসছিল না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল। রিসিভ করছে অভিযোগ, এখন ফিডব্যাকটা আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। এবং বিপিএল এর পর ডিপিএল ও পারিশ্রমিক কেলেঙ্কারি, পাওনা না পেয়ে অনুশীলন বর্জন পার্টেক্সের, ম্যাচ বর্জনের হুঁশিয়ারি। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।